নমস্কার। গল্পে গল্পে একান্তে কিছুক্ষণ চ্যানেলের আমি তৃপ্তি আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন নিহারঞ্জন গুপ্তর লেখা উপন্যাস বকুল গন্ধে বন্যা এলো। আর শুনবেন উপন্যাসটির চতুর্থ পর্ব। চলুন শুরু করি। যথাসময়ে দ্বিতীয় ছবি একদিন হাউসে রিলিজ হলো, কিন্তু মনে মনে যা সে ভয় করেছিল তাই হলো। ছবির সমস্ত কৃতিত্ব পেল উপনায়িকায়। কোনো কাগজেই এবারে সমালোচকরা মিতা সম্পর্কে বিশেষ কিছু বলল না। কেবল একটা অখ্যাতনামা কাগজে ছবিতে নায়িকাকে কোণঠাসা করা সত্ত্বেও এবং তার দেখাবার কিছু না থাকা সত্ত্বেও সে যে জায়গায় জায়গায় তার অপূর্ব অভিনয় প্রতিভার নিদর্শন দেখিয়েছে সে কথা লিখল, কিন্তু তাতে করে বিশেষ কোনো ফল হলো না। দ্বিতীয় ছবির জন্য তার পূর্ব কন্ট্রাক্ট থাকা সত্ত্বেও দ্বিতীয় ছবিতে কুমার সাহেব তাকে নিল না। 6 মাস চুপচাপ বসে রইল মিতা, হাতে কোনো কাজ নেই। নিশ্চিন্ত একটানা অবসরে মিতা যখন প্রায় হাঁপিয়ে উঠেছে, নবাগত এক তরুণ পরিচালক গোষ্ঠী একদিন দ্বীপরে এসে তাদের ছবিতে মিতাকে কাজ করবার জন্য অনুরোধ জানালো। ভদ্রলোকেরা স্পষ্টই বললেন টাকা তারা বিশেষ কিছু দিতে পারবেন না, সামান্যই দেবেন। কিন্তু গল্পটা শুনে মিতার চরিত্রটি এত পছন্দ হয়ে গেল যে সে ওই সামান্য টাকাতেই কন্ট্রাক্ট সই করে দিল। পরিচালক গোষ্ঠীতে 3 জন তরুণ কর্মী ছিল। তাদের অনন্য সাধারণ অধ্যাবসায়, প্রচেষ্টা ও সহযোগিতায় সত্যিই মিতা যেন মুগ্ধ হয়ে যায়। মিতার বিপরীতে যে তরুণ সুদর্শন অভিনেতাটি অভিনয় করছিল ছবিতে, সে একেবারে নবাগত না হলেও ছবির বাজারে তার তখনও বিশেষ কোনো নাম হয়নি। নাম তার কুমার কৃষ্ণ। মিতা তার বিপরীতে নায়িকার ভূমিকায় অভিনয় করে সত্যিই ভারী আনন্দ পায়। ছবি একদিন শেষও হলো, কিন্তু নতুন নায়ক নায়িকাকে নিয়ে ছবি এবং ডাইরেক্টর গোষ্ঠীও নতুন। চিত্রগৃহের মালিকেরা ছবির বুকিংয়ের ব্যাপারে নানা রকম টালবাহানা শুরু করে দেয়। তারিখ তারা দিতে চায় না। আসামের জঙ্গলের পটভূমিকায় ওই সময় কুমার সাহেবের নতুন একখানি ছবি তখন ছবির বাজারকে রীতিমতো গরম করে রেখেছে। কুমার সাহেব পরিচালিত অভিনীত জঙ্গল ছবিটার কথা যেন লোকের মুখে মুখে। শহরের সর্বত্র দেওয়ালে দেওয়ালে জঙ্গলের পোস্টার পড়েছে। শেষ পর্যন্ত একই দিনে জঙ্গল ছবির সঙ্গে বিভিন্ন চিত্রগৃহে মিতা ও কৃষ্ণকুমার অভিনীত চাওয়া না চাওয়া ছবিটি রিলিজ হলো। যে চিত্রগৃহে জঙ্গল ছবিটি রিলিজ হলো সেখানে দর্শকদের ভিড়ে পা ফেলবার জায়গা নেই, আর যে চিত্রগৃহে চাওয়া না চাওয়া রিলিজ হলো সে চিত্রগৃহ একেবারে খালি। নতুন পরিচালক গোষ্ঠী, নতুন অভিনেতা অভিনেত্রী, কারও সেদিকে দৃষ্টিই নেই। কিন্তু দিন 10 যেতে না যেতেই সহসা যেন ভাগ্যের চাকা ঘুরে গেল। জঙ্গলকে ছাপিয়ে গেল চাওয়া না চাওয়ার বিক্রি, এবং একাধিক্রমে 50 সপ্তাহ চাওয়া না চাওয়া চলে। চিত্রজগতে একটা যুগান্তকারী রেকর্ডের সৃষ্টি করল। কাগজে কাগজে মিতা ও কৃষ্ণকুমারের উচ্ছ্বসিত প্রশংসায় মুখর হয়ে উঠল। রোমান্টিক এমন জুড়ি নাকি আর হয় না। পরপর আরও 2খানি কৃষ্ণকুমার ও মিতা অভিনীত ছবি চিত্রজগতে প্রচুর পয়সা দিয়ে সাড়া জাগিয়ে তুলল। শুধু মিতাই নয়, কৃষ্ণকুমারও চিত্রজগতে সুপ্রতিষ্ঠিত হয়ে গেল। সঙ্গে সঙ্গে অর্থ আসতে শুরু হলো যেন বন্যার মতো। সাফল্যের সঙ্গে সঙ্গে মিতা তার চাহিদা অনুযায়ী পারিশ্রমিকের অঙ্কটা বাড়িয়ে চলল। মিতার সাফল্যে সর্বাপেক্ষা আনন্দ যেন রতিকান্ত। উচ্ছ্বসিত আনন্দে সে বলে, এ আমি জানতাম মিতা একদিন চিত্রজগতের সর্বশ্রেষ্ঠ তারকা হবে। কিন্তু রতিকান্তর মতো আনন্দিতা হয়নি মল্লিকা। অর্থ ও সাফল্যের সঙ্গে সঙ্গে মিতার মধ্যে যে পরিবর্তন আসতে শুরু করেছিল, রতিকান্তর চোখে সেটা না পড়লেও মল্লিকার চোখের দৃষ্টিতে সেটা ফাঁকি দিতে পারেনি। পরপর কয়েকখানি ছবি কৃষ্ণকুমারের সঙ্গে অভিনয় করে অলক্ষ্যে মিতার মনে যে ক্রমশ একটু একটু করে কৃষ্ণকুমারের প্রতি আকর্ষণ জন্মাছিল সেটা মল্লিকার দৃষ্টিকে এড়ায়নি। প্রায় কৃষ্ণকুমারের সঙ্গে এদিক ওদিক যাওয়া, দুজনে একত্রে কখনো রেস্তোরাঁয়, কখনো সিনেমায়, কখনো ক্লাবে বা পার্টিতে। মিতার ব্যাপারটা প্রথম থেকেই মল্লিকা সুনজরে দেখতে পারেনি। শুটিং থাকলে তো কথাই নেই, অন্যদিনও প্রায় রাত করে মিতা বাড়িতে ফিরতে শুরু করলো। এবং শুধু কৃষ্ণকুমারই নয়, ওই সঙ্গে আরও 2-4 জন করে পুরুষ বন্ধু এসে তার চারপাশে ভিড় করতে লাগলো। তখন একদিন মল্লিকা মিতাকে কথাটা না বলে পারল না। বলে, কি শুরু করেছিস বলতে পারিস মিনু? সেদিন অনেক রাত্রে বাড়ি ফিরে মিতা
ড্রেসিং টেবিলের সামনে বসে গুনগুন করে একটা গান গাইতে গাইতে শয়নের পূর্বে কেশ প্রসাধন করছিল একটা সাদা চিরুনি দিয়ে। মল্লিকার আকস্মিক প্রশ্নে ঘাড় বেঁকিয়ে সহাস্য মুখে তাকালো মিতা এবং হাস্যস্ফুরিত ওষ্ঠে বললে, কেন, কি আবার হলো? কচি খুকিটি আজ আর তুই নোস মিনু, আমার কথাটা না বুঝবার মতো বয়স তোর নয়। আহা, তাই তো জিজ্ঞাসা করছি দিদি, কি হলো? ভুলিস না হতভাগী, তুই শুধু মেয়ে মানুষই নোস, গা ভর্তি তোর চোখ ঝলসানো রূপ রয়েছে। উঠে আসে মিতা এবং দু হাতে আদর করে মল্লিকার গলাটা জড়িয়ে ধরে হাসতে হাসতে গুনগুন করে গেয়ে ওঠে, রূপ লাগি আঁখি ঝুড়ে গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ। সরে যা হতভাগী, ভালো হবে না বলছি। কৃত্রিম রোষে দু হাত দিয়ে টেনে সরিয়ে দেয় মিতাকে মল্লিকা। মিতা পুনরায় দু হাত দিয়ে মল্লিকাকে আরও নিবিড় করে এবারে আঁকড়ে ধরে পূর্ববৎ গিয়ে চলে, হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে, পরাণ পুতুলি মোর স্থির নাই বান্ধে। রাগ করছিস দিদি? ভয় নেই রে, ভয় নেই। ও জাতটাকে আমি ভালো করেই চিনে নিয়েছি। মরতে হয় ওরাই মরবে, আমি মরবো না, বুঝলি? থাক থাক, আর বড়াই করিস না, সরসে বলে ওঠে মল্লিকা। মুনি ঋষিরও মতিচ্ছন্ন হয়, তা তুই তো অল্প বয়সের একটা মেয়ে, কিন্তু এ আমি সহ্য করব না মিনু, জেনে রাখিস। কৌতুক ভরা দৃষ্টিতে মল্লিকার দিকে চেয়ে বলে মিতা, কি করবি, বাড়ি থেকে তাড়িয়ে দিবি? শুধু তাড়িয়ে নয়, দরকার হয়তো ছেটিয়ে বের করে দেব বাড়ি থেকে। পারবে? খুব পারবো। পারবো না আবার বলে রাগে গড়গড় করতে করতে মল্লিকা ঘর থেকে বের হয়ে যায়। কথাটা যে মল্লিকা মিথ্যা বলেনি, কথার মধ্যে যে তার এতটুকু অতিশয়োক্তি ছিল না, সেটা প্রমাণ হতে দেরি হয় না। প্রথম যেদিন মদ্যপান করে রাত্রে মিতা বাড়িতে এসে ঢুকলো, মল্লিকা যেন একেবারে পাথরের মতোই স্তব্ধ হয়ে গিয়েছিল। টলতে টলতে অসংবৃত পদবিক্ষেপে মিতা শয়নঘরের দিকে এগুচ্ছিল। তীক্ষ্ণ অনুচ্চ কণ্ঠে মল্লিকা ডাকল, মিনু। কি? ঈষৎ মুদ্রিত আঁখের দৃষ্টি নিয়ে ফিরে দাঁড়ালো মিতা মল্লিকার মুখের দিকে। তুই তুই মদ খেয়েছিস? খুব বেশি না, জাস্ট 2 ছোটা পেগস। ছি ছি, গলায় দড়ি দিয়ে মর্গে যাক। কোন দুঃখে? বলেই আপন মনে মিতা গুনগুনিয়ে ওঠে, জীবনে যে কটা দিন কাটিয়ে যাব প্রিয়ে, সঙ্গে রবে সুরার পাত্র, অল্প কিছু আহার মাত্র, আর একখানি ছন্দমধুর কাব্য হাতে নিয়ে। বলতে বলতে টলে পড়ে যাচ্ছিল মিতা। তাড়াতাড়ি মল্লিকা গিয়ে তাকে ধরে ফেলল, সযত্নে ধরে মিতাকে অতঃপর শয্যায় শুয়ে দিল। মল্লিকার দু চক্ষুর কোল বেয়ে তখন অজস্র ধারায় অশ্রু গড়িয়ে গড়িয়ে পড়ছে। জায়গা কিনে রতিকান্ত মিতার বাড়ি তৈরি করছিল। কথা ছিল আগামী পূজার সময় বাড়ি তৈরি হয়ে গেলে ওরা সকলে সেই বাড়িতে উঠে যাবে এবং রতিকান্তর বাড়িটা ভাড়া খাটবে। রতিকান্ত ইদানিং মিতার সেই বাড়ি তৈরির ব্যাপার নিয়ে দিবারাত্রি ব্যস্ত। সে তার পূর্বের কাজও ছেড়ে দিয়েছিল। পরের দিন প্রত্যুষে চা পানের পর রতিকান্ত যখন নতুন বাড়ি তদারক করবার জন্য বেরুচ্ছে, সামনে এসে দাঁড়ালো মল্লিকা। সারা রাত সে ঘুমায়নি, বসে বসে কেঁদেছে, দুটো চোখ ফোলা, মুখটা থমথম করছে। কোথায় চললে শুনি? ইলেকট্রিক ওয়ারিং প্রায় কমপ্লিট হয়ে এলো, কিছু অদল বদল করতে হবে। ইঞ্জিনিয়ার মিস্টার দত্তকে আজ সে সবগুলো বুঝিয়ে দিতে হবে। সকাল সকাল আসতে বলেছি তাকে। সহসা যেন বিনা মেঘে বজ্রাঘাত হলো। গম্ভীর কণ্ঠে মল্লিকা বলে, এ বাড়িতে মিতারা আর এক মুহূর্ত থাকা চলবে না। কেন? হঠাৎ আবার কি হলো? ইদানিং মিতার রাত করে বাড়ি ফেরার ব্যাপার নিয়ে তার সঙ্গে স্ত্রীর খিটিমিটি বাজছিল। রতিকান্তর সেটা অজানা ছিল না। ভাবলে বুঝি সেরকমই কিছু হবে। বা ওর বাড়ির একতলা তো কমপ্লিট হয়ে গেছে, বলে দিও আজই যেন ও তার নিজের বাড়িতে উঠে যায়, মল্লিকা বলে। কিন্তু ব্যাপারটা হলো কি? যা বললাম তাই করোগে, নচেত যেন আজই আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। বলে আর দাঁড়ায় না মল্লিকা, সোজা রান্নাঘরের দিকে অগ্রসর হয়। মিতা তখন সবে ঘুম ভেঙে উঠে দরজার ওপর এসে দাঁড়িয়েছে। মল্লিকার প্রত্যেকটি কথাই তার কানে যায়। আচ্ছা শোনোই না কথাটা। রতিকান্ত আবার স্ত্রীকে ডাকে, বলে আবার নতুন করে কী নিয়ে গোলমাল বাঁধল? এটা ভদ্রলোকের বাড়ি, বেশ্যা বাড়ি নয়। মল্লিকা, হ্যাঁ হ্যাঁ,
তোমার সোহাগে মিনতি দেবীকে ভালো করেই কথাটা বুঝিয়ে দিও। মল্লিকা আর দাঁড়ালো না, হন হন করে সেখান থেকে চলে গেল। হতভম্ব রতিকান্ত কি করবে বুঝতে না পেরে ঘুরে তাকাতেই অদূরে শয়নঘরের খোলা দরজার উপর দণ্ডায়মান পাথরের মতো মিনতির সঙ্গে চোখাচোখি হয়ে গেল। কি ব্যাপার মিনু, তোমার দিদির হঠাৎ সকালবেলাতেই ওই রকম রণচণ্ডী মূর্তি কেন? আমি কাল রাত্রে মদ খেয়ে এসেছিলাম রতিদা। মদ? হ্যাঁ, কিন্তু আর খাবো না বলে সোজা মিতা রান্নাঘরের দিকে চলে গেল। কিন্তু মল্লিকাকে মিতা ঠিক চিনতে পারেনি, আর সে বুঝতেও পারেনি মল্লিকার কত বড় ব্যথা স্থানে সে গত রাত্রে মর্মান্তিক আঘাত এনেছিল। মল্লিকা রান্নাঘরে বটি পেতে তরকারি কুটছিল। নিঃশব্দে এসে পিছনে দাঁড়ালো মিনতি। দিদি! কোনো সাড়া দেয় না মল্লিকা। আমাকে ক্ষমা করো দিদি, সত্যিই আমার অন্যায় হয়েছে। তবু কোনো সাড়া দেয় না মল্লিকা। যেমন তরকারি কুটছিল তেমনি কুটতে থাকে। দিদি, কথাও বলবে না আমার সঙ্গে? আমার যা বলবার ছিল একটু আগেই তা বলে এসেছি। কঠিন কণ্ঠে এবারে প্রত্যুত্তর দেয় মল্লিকা। তাহলে সত্যি তুমি এ বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিচ্ছ? যদি তাই মনে করো তো তাই। অন্যায় একটা করে ফেলেছি সত্যি, কিন্তু তার কি ক্ষমা নেই? আমি প্রতিজ্ঞা করছি আর কখনো তোমার অবাধ্য হব না। আমাদের প্রয়োজন তোমার ফুরিয়েছে মিনতি। আজ তুমি টাকা, সম্মান, প্রতিপত্তি সব পেয়েছ। যত দিন যাবে আরও আসবে। আজ আর আমাদের আঁকড়ে থেকে তোমার কোনো তো লাভ নেই। তাই সময় থাকতে আমাদের পরস্পরের কাছ থেকে পরস্পরে বিদায় নেওয়াটাই মঙ্গল ভেবে তোমাকে চলে যেতে বলেছি। তাহলে এই তোমার শেষ কথা? প্রচণ্ড অভিমানে বুকটা ফুলে ওঠে মিতার। দুঃখ করো না মিনতি। আর যে পথে তুমি এগিয়ে চলেছ আমাদের মতো মধ্যবিত্ত সংসারে সেটা চেনা রাস্তা নয়। তুমিও তাই আমাদের মানিয়ে নিতে পারবে না, আমরাও পারবো না মানিয়ে নিতে তোমাকে। কিন্তু না, সাফল্যের দিনে প্রলোভনটা চারিদিক থেকে আসা যেমন স্বাভাবিক, তেমনি তাকে এড়িয়ে চলাটাও দুঃসাধ্য। আজকে তোমার সেই দিন এসেছে যখন আমি বা আমার সংসার আর নিজস্ব বিচার বুদ্ধি নিয়ে তোমাকে পদে পদে বাধা দিই কেন? আর এখানে থাকলে সেটাকে এড়িয়ে চলাও যাবে না যখন তখন। আজ তোমার এখান থেকে চলে যাওয়াই ভালো। বেশ, তাই হবে। মিতা আর দাঁড়ালো না, নিঃশব্দে ঘর থেকে বের হয়ে গেল এবং সোজা ঘরে এসে একটা সুটকেস টেনে নিয়ে ক্ষিপ্র হস্তে হাতের কাছে যা জামা কাপড় ছিল ভরতে থাকে। হ্যাঁ, চলেই যাবে সে। তুচ্ছ একটা ভ্রান্তির যদি এমনি গুরুদণ্ড হয়, থাকতে আর চায় না সে এ বাড়িতে। কোনো মতে শাড়িটা পরে নিয়ে পায়ে জুতোটা ঢুকিয়ে এক হাতে সুটকেস ও অন্য হাতে ভ্যানিটি ব্যাগটা নিয়ে দরজার দিকে যেমন অগ্রসর হয়েছে মিতা। জলখাবারের প্লেট ও চায়ের কাপ হাতে নিয়ে মল্লিকা এসে ঘরে প্রবেশ করল। এ কি, এখনই কোথায় যাচ্ছ? যেতে বলেছি বলে কি এখনই চলে যেতে হবে নাকি? পথ ছাড়ো মল্লিকাদি, আমি এখনই যাব। বেশ, কাল সারা রাত তো কিছু পেটে পড়েনি, খেয়ে নাও আগে। না, সরো, ছেলে মানুষই করো না মিনতি। যেতে তোমাকে আমি বলেছি সত্যি, তাই বলি এখনই বলিনি। নাও বসো, খেয়ে নাও। মিনতি মল্লিকার কথার কোনো জবাব না দিয়ে তাকে পাশ কাটিয়ে দরজা দিয়ে বের হয়ে গেল। মিনতি! পিছন থেকে ডাকলো মল্লিকা। মিনতি কোনো সাড়া দিল না। বাইরে তার জুতোর শব্দটা মিলিয়ে গেল। জলখাবারের প্লেট ও চায়ের কাপ হাতে পাথরের মতোই ঘরের মধ্যে দাঁড়িয়ে রইল মল্লিকা। নিজের বাড়িতে নয়, মিনতি এসে উঠল একটা হোটেলে। মল্লিকার কথায় যতই রাগ করে সে চলে আসুক না কেন, হোটেলের নিভৃত কক্ষে নিভৃত শয্যায় শুয়ে তার দু চোখের কোণ ছাপিয়ে অশ্রু নেমে আসে। আজ সে সত্যিই একা। কেউ আজ তার পাশে নেই। অনাত্মীয় হয়েও পরমাত্মীয় মতো যার সদা সশঙ্কিত সতর্ক স্নেহ দৃষ্টি গত 4 বৎসর তাকে অনুক্ষণ মায়ের মতোই ঘিরেছিল, আজ আর সেই দৃষ্টি পহরা তার উপরে নেই। চরম আনন্দের মুহূর্তেও আনন্দ জানাবার যেমন কেউ নেই, তেমনি চরম দুঃখের মুহূর্তেও সমবেদনায় পাশটিতে এসে দাঁড়াবার মতো আজ আর কেউ তার রইল না এ সংসারে। একা, সে আজ একা। ভুল তারই হয়েছিল, নইলে পর কখনো আপনার হয় কোনো দিন? জন্ম মুহূর্ত থেকেই ভাগ্য যেখানে বিরূপ, ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে যাকে বারবার পর্যদস্ত হতে হয়েছে। সারাটা দিন মিতা উঠলও না শয্যা থেকে, কিছু মুখে পর্যন্ত দিল না। মুখ বুজে শয্যার উপর শুয়েই রইল।
মল্লিকা যেমন মিতাকে ভালোবেসেছিল, মিতাও তেমনি সমস্ত অন্তর দিয়ে ভালোবেসেছিল বুঝি মল্লিকাকে। মল্লিকার ভিতরে যেন সে তার হারানো মাকে খুঁজে পেয়েছিল। সেই মল্লিকা যখন একদিন মাত্র সে 2 পেগ মদ খেয়েছে বলে এমনি নিষ্ঠুরের মতো তাকে তার গৃহ থেকে চলে যেতে বলল, অভিমানে মিতার বুকখানা যেন গড়িয়ে গেল। পরম বিশ্বাস ও নির্ভরতায় যেখানে সে নিশ্চিন্তে দাঁড়িয়েছিল, সেই পায়ের তলার মাটিটাই যখন তাকে এত বড় আঘাত দিয়ে বসে গেল, মিতা যেন কোথাও আর কোনো আশ্বাসই দেখতে পেল না। এবং যত সে ব্যাপারটা ভাবতে লাগলো, ততই যেন মল্লিকার প্রতি অভিমানটা তার দুর্জয় হয়ে উঠতে থাকে। সব শূন্য, সব যেন বিরাট একটা ফাঁকি, মিতার কেবলই মনে হয়। আর কেমন করে মল্লিকার ওপর সে প্রতিশোধ নেবে, তাকে জব্দ করবে, এই কথাটাই বারবার ভাবতে থাকে। এবং শেষ পর্যন্ত সেই অভিমানে অন্ধ হয়েই একসময় বেল টিপে বেয়ারাকে ঘরের মধ্যে ডাকল। বেয়ারা এসে ঘরের মধ্যে দাঁড়ালো। 1 বোতল হুইস্কি, 2 বোতল সোডা আর গ্লাস দিয়ে যাও। বেয়ারা প্রথমটায় মিতার কথা যেন একটু অবাক হয়েই তার দিকে তাকায়। বলে কি মেয়েটা, 1 বোতল হুইস্কি? क्यों हमारा बात समझा कि नहीं? जी मेम साहब, अभी लाता हूँ। हाँ जल्दी। একটু পরেই ট্রেতে করে মদের বোতল, সোডার বোতল ও গ্লাস এনে ছোট টেবিলটার ওপরে নামিয়ে রাখলো বেয়ারা। और कुछ जरूरत है मैम साहब? नहीं, तुम जाने सकते। সালাম জানিয়ে বেয়ারা চলে গেল ঘর থেকে। খাবো, আরও খাবো, তোমার কি, যত খুশি আমার আমি খাবো। মনে মনে বলতে বলতে মিতা পেগের পর পেগ হুইস্কি নিঃশেষ করতে থাকে। মাথায় যেন মিতার খুন চেপেছে। এক সময় বোতলটা শেষ হয়ে গেল। আবার বেল বাজিয়ে মিতা হোটেলে বেয়ারাকে কামরায় ডেকে পাঠালো। পুরো 1 বোতল হুইস্কি পান করে মিতার সর্বাঙ্গ তখন শীতে, 2টি চক্ষু ঢুলু ঢুলু, কথা জড়িয়ে এসেছে। আর 1 বোতল হুইস্কি লাও। বেয়ারাটা কোনো সাড়া দেয় না, শুধু নির্বাক হয়ে তাকিয়ে থাকে মিতার নেশায় রক্তিম থমথমে মুখখানি থেকে। বুদ্ধুর মতো হাঁ করে দাঁড়িয়ে আছিস কি, নিয়ে আয়। বেয়ারাটা চলে গেল। উঠে বুঝি ওই সময় দাঁড়াবার চেষ্টা করে মিতা, কিন্তু পারে না। সমস্ত শরীর তখন টলছে। দেহের ভারসাম্য রাখাই বুঝি কষ্টকর। টাল সামলাতে পারে না মিতা। সোপার হাতলের ওপর এলিয়ে পড়ে যায়। গত রাত থেকে পেটে বিন্দুমাত্র আহার্য পড়েনি, তার ওপর 1 বোতল মদ শূন্য পাকস্থলীতে। যা হবার তাই হয়েছে। নেশার ঘোরে সমস্ত কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে। সব কেমন ধোঁয়ার মতো অস্পষ্ট। গায়ের বস্ত্র শিথিল, এলোমেলো, খোপা খুলে নিবিড় কেশরাশি এলিয়ে পড়েছে। নেশার ঘোরেই গুনগুন করে গান গাইতে থাকে মিতা, জড়িয়ে জড়িয়ে। আমার এ পথ তোমার পথের থেকে অনেক দূরে গেছে বেঁকে। আমার ফুলে আর কি কবে তোমার মালা গাঁথা হবে। তোমার বাঁশি দূরের হাওয়ায় কেঁদে বাজে কারে ডাকে। আর 1 বোতল হুইস্কি নিয়ে ঘরে এসে প্রবেশ করে বেয়ারাটা থমকে দাঁড়ায়। গুনগুনিয়ে চলেছে তখনও মিতা জড়িত কণ্ঠে। मेम साहब, के व्हिस्की लाया? ग्लास में डाल दो। और मत पियो मेम साहब। क्या? और मत पियो। गेट आउट, गेट आउट। চিৎকার করে ওঠে মিতা জড়িত কণ্ঠে, নেশার ঝোঁকে। 4 দিন ক্রমান্বয়ে মিতা কেবল দিবারাত্র মদ্যপানি করে গেল। কিন্তু শরীরে অত অত্যাচার সহ্য হবে কেন? মিতা অসুস্থ হয়ে পড়ে। মল্লিকাকে কিছু না বলে একটা মাত্র সুটকেস ও ভ্যানিটি ব্যাগটা নিয়ে মিতা রতিকান্তর বাড়ি থেকে বের হয়ে এসেছিল। তারপর কেউ আর তার কোনো সন্ধান পায় না। রতিকান্ত ওই দিন দ্বীপ্রহরে বাড়ি ফিরে মল্লিকার কাছে সব শুনে অত্যন্ত ব্যস্ত হয়ে ওঠে। রাগ হোক বা অভিমান হোক, ঝোঁকের মাথায় মেয়েটা কোথায় গেল? নিজের বাড়িতে সে যায়নি। এ দুনিয়ায় মেয়েটার এমন কোনো আত্মীয় স্বজনও নেই যেখানে গিয়ে একবেলা থাকতে পারে। পরে একদিন রতিকান্তর মুখেই শুনেছিল মিতা 4 দিন নাকি সে পাগলের মতোই শহরের সর্বত্র মিতাকে খুঁজে বেরিয়েছিল। শেষ পর্যন্ত থানায় সে সংবাদ দেয়। থানার ইন্সপেক্টর খোঁজ করতে করতে হোটেলে এসে মিতার সন্ধান পায় বটে, তবে তখন মিতাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইন্সপেক্টরের কাছে সংবাদ পেয়ে রতিকান্ত আর মল্লিকা ছুটে গেল হাসপাতালে। কিন্তু হাসপাতালের ডাক্তারের কাছে মিতার অসুস্থতার কারণ শুনে মিতার কেবিনের দিকে অগ্রসর হতে গিয়ে থেমে গিয়েছিল মল্লিকা। স্ত্রীকে দাঁড়িয়ে পড়তে দেখে রতিকান্ত বলেছিল, কি হলো,
থামলে কেন? চলো। না, তুমিই যাও। কেন? তুমি যাবে না? না, তুমি যাও, দেখে এসো। আমি এখানেই বসছি। মল্লিকা কিছুতেই যায়নি। রতিকান্তর কোনো অনুরোধই সে শোনেনি। অগত্যা রতিকান্তই একা গিয়ে কেবিনে ঢুকেছিল। চোখ বুজে মিতা শুয়েছিল শয্যার উপর। সমস্ত মুখখানি জুড়ে মিতার যেন বিষণ্ণ ক্লান্তির একটি ছায়া। মাথার রুক্ষ কেশ বালিশের দুপাশে বেনুনি করা, দুটি চক্ষু বোঝা। মিনু? কে? ক্লান্ত দৃষ্টি মেলে তাকালো মিতা। ছি ছি, এ তুমি করেছ কি? এমন করে নিজের সর্বনাশ কেউ করে? মিতা তখন কিন্তু ঘরের চারিদিকে দৃষ্টিতে তার ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। রতিদা? কি রে? দিদি আসেনি? হ্যাঁ, এসেছে তো। এসেছে? সত্যি বলছো? হ্যাঁ রে, ডাকো না একবার তাকে এ ঘরে। নিশ্চয়ই, এখনই তাকে আমি ডেকে নিয়ে আসছি। রতিকান্ত কেবিন থেকে তখনই বের হয়ে গেল। কিন্তু ওয়েটিং রুমে গিয়ে দেখেছিল রতিকান্ত মল্লিকা সেখানে নেই। মল্লিকা বাড়ি ফিরে গিয়েছিল। অল্পক্ষণ বাদেই একাকী রতিকান্তকে ফিরতে দেখে ব্যগ্র কণ্ঠে শুধায় মিতা, কই, দিদি এলো না? হ্যাঁ, মানে আসবে বই কি, নিশ্চয়ই আসবে। আমি নিজে তাকে নিয়ে আসব। না রতিদা, তাকে আর আসতে হবে না। মুখটা ফিরিয়ে নেয় মিতা। একটু বোধহয় অভিমান হয়েছে। কাল এসে তোমাকে আমি নিয়ে যাব। বাড়িতে গেলেই তোমার দিদির অভিমান মিটে যাবে। বাড়ি কত তোর হলো রতিদা? ও একরকম কমপ্লিট বললেই চলে। থাকা যাবে? থাকা যাবে না মানে? থাকলেই হয়। তাহলে কাল তুমি এসো। আমি নতুন বাড়িতে গিয়েই উঠব। কাল কি করে হবে? সব গোছগাছ না করে, তাছাড়া নতুন বাড়ি সব ধোয়া মোছাও করতে হবে। 10-12 জন লোক লাগিয়ে কাল সারাদিনের মধ্যে সেই ব্যবস্থা করে ফেলবে রতিদা। কাল সন্ধ্যায় আমি বাড়িতে যাব। টাকা যা লাগে আমার বাক্সে চেক বই আছে, নিয়ে এসো, সই করে দেব। ব্যাংক থেকে তুমি টাকা তুলে নিও। বেশ তো, কিন্তু তোমাকে যা বললাম তাই করো। তারপর একটু থেমে বললে, রতিদা একটা কথা। বলো। মল্লিকা দিয়ে আমার বাড়িতে যাবে না জানি, তবে তাকে বলো সেই দিন সে আমাকে ক্ষমা করলে হয়তো সত্যি আর জীবনে কখনো মদ স্পর্শ করতাম না। কথাটা বলতে বলতে মিতা মুখ ফিরিয়ে নিয়েছিল। দিন 2 পরেই মিতা তার বালিগঞ্জ সার্কুলার রোডে নতুন বাড়িতে উঠে এসেছিল। গাড়ি থেকে নেমে মিতা আশা করেছিল অন্তত আর কাউকে না হোক রতিকান্তকে সে নিশ্চয়ই দেখতে পাবে, কিন্তু পায় না। দারোয়ান এক গোছা চাবি ও একটা পুরু বড় খাম তার হাতে তুলে দিয়ে বলেছিল, বাবু সেগুলো দিয়ে গিয়েছে তাকে দেবার জন্য। বাবু কোথায় দারোয়ান? বাবু তো সেই সকালেই আমার হাতে এগুলো দিয়ে চলে গেছেন মাইজি। কিছু আর বলে যাননি? না তো। কখন আবার আসবেন বলে গেছেন কিছু? না, সব গোছগাছ করে দিয়ে গিয়েছিল রতিকান্ত। এমনকি একটি পাচক, একটি নেপালি আয়া, ফুড ফরমাস খাটবার জন্য একজন ছোকরা চাকরও নিযুক্ত করে গিয়েছিল রতিকান্ত। ভিতরে ঢুকতে যেন পাস হচ্ছিল না মিতার। সুসজ্জিত পার্লারে একটা সোফার উপরে বসে পড়ে মিতা। চিরদিন সকলে একসঙ্গে থাকবে, কত আনন্দ ও সুখের কল্পনায় ওরা দুজনে গত 8 মাস ধরে রাত্রি দিন মশগুল হয়ে থেকেছে। মল্লিকা নিজে পছন্দ করে জায়গা কিনেছিল। বাড়ির প্ল্যানও তার পছন্দ মতো করিয়েছে। বাড়ির প্রত্যেকটি খুঁটিনাটি সে পছন্দ করে দিয়েছে। এর জন্য কত তার খুঁতখুঁতনি ছিল। রতিকান্ত ওই নিয়ে স্ত্রীকে কত সময় কত ব্যঙ্গ করেছে। বলেছে, তবু যদি নিজের বাড়ি হতো তোমার। কেন, মিনুর বাড়ি বুঝি আমার বাড়ি নয়? মল্লিকা জবাব দিয়েছে। কিন্তু যে রেটে মিনু বড়লোক হয়ে চলেছে, যদি একদিন গরিব বলে তোমাকেও চিনতে না পারে? চিনতে না পারলেই হলো অমনি ঝেঁটিয়ে বাড়ি থেকে বিদায় করে দেব না? রতিকান্ত বলেছে, শুনছো মিনু, তোমার দিদি কি বলছে? ঠিকই তো বলেছে দিদি। এ তো দিদিরই বাড়ি। শেষ পর্যন্ত কোথা থেকে কি হয়ে গেল। বুকখানা কাঁপিয়ে মিতার একটা দীর্ঘশ্বাস পড়ে। নেপালে আয়া কাঞ্চি এসে সামনে দাঁড়ালো। চা দেবো মেম সাহেব? চা নিয়ে আয়। চা পান করতে করতে মিতা খামটা ছিঁড়ে ফেললো এক সুমো। বাড়ি তৈরির ব্যাপারে যাবতীয় বিল, মেমো, রসিদ, প্রত্যেকটি পয়সার হিসাব বুঝিয়ে দিয়ে গিয়েছে রতিকান্ত। শূন্য দৃষ্টিতে চেয়ে থাকে মিতা কাগজগুলোর দিকে। তারপর একসময় উঠে পায়ে পায়ে ভিতরে প্রবেশ করে। এ ঘর থেকে ও ঘর, এ বারান্দা থেকে ও বারান্দা, অন্যমনস্কভাবে মিতা ঘুরে ঘুরে বেড়াতে থাকে।
এর যাবতীয় কৃতিত্ব রতিকান্তর মল্লিকার। গত 3 বৎসরে যা সে উপায় করেছে সব সঞ্চিত করে রেখেছিল ওরা স্বামী স্ত্রী। একটি পয়সা অযথা ব্যয় করতে দেয়নি। এমনকি যে 5-6টা বইতে সে কাজ করেছে গত 1 বৎসরে, সব বইতে কন্ট্রাক্ট পর্যন্ত রতিকান্ত পরামর্শ মতো হয়েছে। রতিকান্তই টাকার অঙ্ক নির্ধারণ করে দিয়েছে। সে রাত্রে একটি বারের জন্য মিতা 2 চোখের পাতা এক করতে পারল না। নিরুপায় একটা অভিমানে সে গুঁড়াতে লাগল। মিতা ভেবেছিল সত্যিই চিরদিন মল্লিকা তার ওপর রাগ করে থাকতে পারবে না। তাছাড়া রতিকান্ত আছে, সে নিশ্চয়ই মল্লিকাকে সঙ্গে নিয়ে তার ওখানে আসবে। কিন্তু বৃথায় আশা। দিন, সপ্তাহ, মাস, প্রায় বছর ঘুরতে চলল। না এলো মল্লিকা, না এলো রতিকান্ত একটি দিনের জন্য ওর ওখানে। ওদিকে মিতার তখন ছবির পর ছবি সুপারহিট করে চলেছে। 2 হাতে সে অর্থ উপায় করেছে। নানা বয়সে নতুন নতুন বন্ধু বান্ধবের দল তার চারপাশে এসে ভিড় করতে শুরু করেছে। নতুন গাড়ি কিনেছে, ব্যাংকে আরও অনেক টাকা জমেছে। ছবি, ছবি আর ছবি। চিত্রজগতে তখন মাত্র 2টি নাম, মিতা রায় আর কৃষ্ণকুমার। এমন সময় একদিন ফ্লোরে শুটিং শেষে বিশ্রাম নিচ্ছে মিতা। একজনের কাছে শুনল 2 মাস আগে হঠাৎ স্ট্রোকে প্যারালিসিস হয়ে নাকি রতিকান্ত পঙ্গু হয়ে গিয়েছে। চিকিৎসার ব্যাপারে প্রচুর অর্থ ব্যয় করে আজ তাদের অবস্থা নাকি শোচনীয় হয়ে দাঁড়িয়েছে। কথাটা শুনেই মিতার প্রাণটা যেন কেমন করে ওঠে। ফিরতে পথে শুটিং সেরে গাড়ি নিয়ে সোজা মিতা সেই পরিচিত বাড়িটার সামনে গিয়ে নামল। কিন্তু সদর দিয়ে প্রবেশ করতে গিয়ে থমকে দাঁড়ালো। অপরিচিত মধ্যবয়সী এক ভদ্রলোক ঘরের মধ্যে ছিলেন বসে। শুধালেন তিনি, কে আপনি? কাকে চান? এ বাড়িতে রতিকান্তবাবু থাকতেন না? হ্যাঁ, থাকতেন, কিন্তু তারও তো আজ 10 দশেক হলো এ বাড়ি আমাকে বিক্রি করে চলে গেছেন। চলে গেছেন? হ্যাঁ। ও, তারা কোথায় এখন আছেন বলতে পারেন? না। আচ্ছা, আসি, নমস্কার। মন্থর পদে এসে মিতা আবার তার গাড়িতে উঠে বসল। ড্রাইভার শুধায়, কোথায় যাব? বাড়ি। তারপর আরও 1টা বৎসর চলে গিয়েছে। মিতার জীবনের আরও অনেক পরিবর্তন হয়েছে। রতিকান্ত বা মল্লিকার আর কোনো সন্ধানই পায়নি মিতা। বর্তমানকালে শ্রেষ্ঠ তারকা চিত্রাভিনেত্রী মিতা রায়কে নিয়ে আলোচনার আর অন্ত নেই, কৌতূহলেরও অন্ত নেই। তার জীবনযাত্রার প্রতিটি খুঁটিনাটি জনসাধারণের যেন আজ নখদর্পণে। মুগ্ধ স্তাবকের দ্বারা সর্বক্ষণ সে আজ পরিবৃত্ত। কিন্তু সহসা চিন্তাজাল যেন ছিন্ন হয়ে গেল মিতার। সুনীল, রতীশ, কৃষ্ণকুমার, শ্যান্টি তার চারপাশে, কিন্তু তাদের মধ্যে যেন বিশেষ একটা বিশেষত্ব নিয়ে আজকে রাতে সে ক্ষণ পরিচিত ক্যাফে দ্য মনিকর নগণ্য একজন বেহালা বাজিয়ে বারবার তার সামনে এসে দাঁড়াচ্ছে। অভিজাত সমাজের লক্ষপতি ধনীর পুত্রেরা আজ তার এতটুকু কৃপার জন্য লালায়িত। সর্বক্ষণ মধুলোভী মৌমাছির মতো গুনগুন করে ফিরছে তার চারপাশে। তাদের মতো ওই নগণ্য হোটেলের সামান্য একজন বেহালাবাজি। সত্যিই হাসি পায় মিতা। এখনও সে তারই কথা ভাবছে, ভেবে সত্যিই তার হাসি পায়। রাতের অন্ধকার ইতিমধ্যে যে কখন ফিকে হয়ে এসেছে টেরও পায়নি মিতা। সহসা কাঞ্চির কণ্ঠস্বরে মিতা যেন চমকে ওঠে। চা। কাঞ্চি প্রভাতী চা নিয়ে এসেছে নিত্যকার মতো। চায়ের ট্রেটা সামনে নামিয়ে রেখে কাঞ্চি যেমন এসেছিল তেমনি ঘর থেকে বের হয়ে গেল। ওয়েটারের মুখে কথাটা শুনে পার্থ একটু যেন অবাকে হয়ে গিয়েছিল। বিরাট একটা গাড়ি নিয়ে একজন সুন্দরী ভদ্রমহিলা নাকি তার জন্য বাহিরে অপেক্ষা করছে। রাত তখন 11টা বেজে গিয়েছে। হোটেল বন্ধ হয়ে গিয়েছে। বাড়ি ফিরবার জন্য প্রস্তুত হচ্ছিল পার্থপতি। এমন সময় হোটেলের একজন ওয়েটার এসে সংবাদটা দিল, তুমি বোধহয় ভুল করছো মনিরাম, আমার কাছে স্ত্রীলোক আবার কি আসবে? ভালো করে জেনে দেখো গিয়ে, অন্য কাউকে হয়তো খুঁজছেন তিনি। না চৌধুরী বাবু, আপনার নামে তিনি বলেছেন। দূর, তুমি আবার যাও, ভালো করে আর একবার জিজ্ঞাসা করো গে, পার্থপ্রতিম বলে। ওয়েটার মনিরাম চলে গেল এবং মিনিট কয়েক বাদে ফিরে এসে বললে, আপনাকেই ডাকছেন তিনি। আমাকেই? আগে হ্যাঁ। নাম কিছু বললেন? আগে না, বললেন তিনি আপনাকে চেনেন। আপনি তাকে চেনেন না? ডিসুজা পাশেই দাঁড়িয়েছিল। কৌতুক তরল কণ্ঠে এবার বললে, যাও না, দেখেই এসো না, হয়তো মনের মানুষও হতে পারেন। আহ, কি হচ্ছে ডিসুজা, এত রাত্রে এসেছেন যখন, তখন কি আর সাধারণ কেউ হবেন?
যাও যাও। বিশেষ একটু কৌতূহল নিয়েই যেন বের হয়ে এলো পার্থপ্রতিম। বিরাট প্লিমাউথ গাড়ি একটা পেভমেন্টের সামনে পার্ক করা আছে। গাড়ির দিকে এগিয়ে যেতেই অন্ধকার গাড়ির ভেতর থেকে নারী কণ্ঠে আহ্বান শোনা গেল, নমস্কার। চমকে ওঠে পার্থ কণ্ঠস্বর শুনেই। এ কণ্ঠস্বর তো ভুলবার নয়, এ যে তার অন্তরে অন্তরে গাঁথা হয়ে গেছে সেই রাত্রেই। নমস্কার, আপনি? কেমন যেন থতমত খেয়ে যায় পার্থপ্রতিম। গাড়ির চৌকো জানালা পথের ফ্রেমে একখানি মুখ, অদূরবর্তী লাইট পোস্টের সামান্য আলো এসে মুখখানির একাংশে এসে পড়েছে। আলো আঁধারে মেশামেশি তারই মধ্যে স্বপ্নের মতো কিছুটা স্পষ্ট কিছুটা অস্পষ্ট একখানি মুখ। সুচারু কপালের ওপরে এসে লতিয়ে নেমেছে যেন চুলের একটি নট। আবার প্রশ্ন হলো, চিনতে পারছেন না বুঝি? হ্যাঁ, মানে এখন তো বাড়ি ফিরবেন? হ্যাঁ, কিন্তু আসুন, আমিও এই পথেই ফিরছিলাম, এই রাস্তা দিয়ে। হঠাৎ মনেও পড়ল এতটা পথ একা একা যাব, ভারী বোরিং। যদি আপনাকে কোম্পানি পাওয়া যায়। ভাগ্য ভালো দেখছি যে দেখাটা পেয়ে গেলাম। পার্থপ্রতিম যেন একেবারে বোবা। বারে, দাঁড়িয়ে রইলেন কেন? আসুন। তবু নিশ্চুপ। যেমন দাঁড়িয়েছিল পার্থপ্রতিম তেমনই দাঁড়িয়ে থাকে। সত্যি ও যেন একেবারে বোবা বনে গিয়েছে। কি হলো, আসুন। ভয় নেই, বিশ্বাস করুন। একটি ফোঁটাও ড্রিঙ্ক করিনি আজ। অ্যাবসুলেটলি নর্মাল অ্যান্ড সোবার। বলতে বলতে গাড়ির দরজাটা খুলে দেয় মিতা। কতকটা যন্ত্রচালিতের মতোই যেন পার্থ এসে গাড়িতে ফ্রন্ট সিটে মিতার পাশে উঠে বসল। সুইচ দিয়ে গাড়ি ছেড়ে দিল মিতা। আজ সেই বাচ্চা সাফারটা গাড়িতে ছিল না, একাই ছিল মিতা। মাত্র 3-5 আগে এমনি একটি রাত্রে এই গাড়িতেই এই সিটে এরই পাশে বসেছিল পার্থ। আজও সেই মিষ্টি গন্ধটা নাকে এসে লাগে পার্থ। হঠাৎ এক সময় মিতা প্রশ্ন করে গাড়ি চালাতে চালাতে, কিন্তু সত্যিই তাড়াতাড়ি বাড়ি ফিরবার আপনার কোনো প্রয়োজন আছে নাকি পার্থবাবু? হ্যাঁ, বাড়িতে তো ফিরতেই হবে। না না, ফিরবেন বই কি, কিন্তু একটু যদি ঘুরে যায় রেড রোড স্ট্যান্ড রোডটা দিয়ে আপত্তি আছে? না, আপত্তি আর কি তার। তবে আবার কি? বলতে বলতে ততক্ষণে স্টিয়ারিং হুইলটা ডাইনে ঘুরিয়ে গাড়ি মোড় ফিরিয়ে দিয়েছে মিতা। নির্জল মেটাল বাঁধানো রাস্তা দিয়ে দামি বড় গাড়ি নিঃশব্দে 40 মাইল স্পিডে ছুটে চলে। কি ভাবছেন? না, কই কিছু না তো। কিছুই ভাবছেন না? না তো। হুম, নিশ্চয়ই ভাবছে। মৃদু হেসে মিতা বলে, ভাবছি। তারপর একটু হেসে বলে, কিন্তু সত্যি সত্যি আচমকা এত রাত্রে আপনাকে পাকড়াও করে নিয়ে এলাম কেন জানেন? না তো। জানেন না? না, আপনার বেহালা বাজানো শুনবো বলে। বেহালা বাজানো শুনবেন? গঙ্গার ধারে বসে আপনার বেহালা বাজানো শুনব। ও, কিন্তু আমি তো। বেহালাটা আনেননি, এই তো। হ্যাঁ, মানে তাতে আর কি হয়েছে? আমার কাছে একটা আলাদিনের প্রদীপ আছে, তাকে হুকুম করলেই বেহালা এসে যাবে। বলতে বলতে মিতা মিষ্টি হাসি হেসে ওঠে। নির্জন গঙ্গার ধারে এসে বিরাট একটা পত্রবহুল বটগাছের সামনে গাড়িটা থামালো মিতা। গাড়ির দরজা খুলে নেমে বললে, আসুন। মিতার এই দৃশ্য ব্যবহারে সত্যি বলতে কি পার্থ যেন কেমন একটু বিহ্বল হয়েই পড়েছিল। এত বড় একজন নামকরা অভিনেত্রী, এত গ্ল্যামার, এত প্রতিপত্তি, আর কী বা তার পরিচয়? অখ্যাত অতি সাধারণ রেস্তোরাঁর এক অর্কেস্ট্রা বেহালা বাজিয়ে, অজ্ঞাত অপরিচিত অতি নগণ্য, এবং একটি রাত্রের কিছুক্ষণের যৎসামান্য আলাপ। সেই সামান্য আলাপটুকুর সূত্র ধরে তাকে এই মধ্যরাত্রে একাকিনী এই গঙ্গার নির্জন উপকূলে নিয়ে এসেছেন কিনা তার বেহালা শুনবে সে। ব্যবহারে আলাপে এমন একটা গভীর হৃদ্যতা স্পষ্ট, যেন কতকালের আলাপ ওদের দুজনার পরস্পরে। এ কি ওই অনন্য ধনী সুন্দরী অভিনেত্রী, তাকে নিয়ে খেয়াল, না নিছক একটা কৌতুক? খেয়ালই যদি হয় তো বিচিত্র খেয়ালই বলতে হবে, আর যদি হয় কৌতুক তো নিঃসন্দেহে মর্মান্তিক। বটগাছের তলায় একটা পাথর পড়েছিল। কেমন করে পাথরটা ওখানে এলো কেউ হয়তো জানে না। জানবার প্রয়োজনও হয়তো আজ পর্যন্ত কেউ কখনো বোধ করেনি। আর জানবার প্রয়োজনটাই বা কী? এমনি কত পাথরই তো কত জায়গায় পড়ে থাকে। মৃদু মৃদু বায়ু প্রভাবে পাতাগুলো অদ্ভুত কেমন একটা শিপ শিপ শব্দ করছে। আজ কোন তিথি কে জানে? কাস্তের মতো বাঁকা এক ফালি চাঁদ,
তার এই মৃদু আলোয় আকাশ, গঙ্গাবক্ষ চারিদিক যেন অদ্ভুত স্বপ্নের মতো মনে হয়। গঙ্গার অপর তীরভূমি, গাছপালা, বাড়িগুলো অস্পষ্ট, একটা ধূসর পটে আঁকা যেন। মুগ্ধ দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল পার্থপতি। স্নিগ্ধ কণ্ঠে অনুরোধ এলো, বসুন। চমকে চেয়ে দেখল পার্থ, পাথরটার সামনে একটা কালো বেহালার বাক্স দাঁড় করানো রয়েছে এবং পরিধানের দামি জর্জেটে শাড়ি নিয়েই নোংরা পাথরটার উপর ইতিমধ্যে কখন এক সময় বসেছে মিতা। বসুন, একটু ইতস্তত করে পার্থ তারপরেই মিতার পাশে বসে পড়ল। ভারী সুন্দর না? হ্যাঁ। এমনি রাত্রে, এমনি জায়গায় কখনো এর আগে এসেছেন? না। কখনো আসেননি? না। আশ্চর্য, কখনো এমনি রাত্রে এমন একটি নির্জন জায়গা কি মনে পড়ে না আপনার? কিন্তু জানেন, আমার পরে এ জায়গাটা আমার অত্যন্ত পরিচিত। প্রায় এমনি রাত্রে এখানে আমি এসে এই পাথরটার ওপর একা একা বসে থাকি। আশ্চর্য তো। কেন, এতে আশ্চর্যের কি আছে? ভয় করে না? না, ভয় করবে কেন? তারপর একটু থেমে আবার মিতা বলে, জীবনে অনেক ভয়, অনেক আশঙ্কার সামনে আমার এসেছে, তাই ভয় আর শঙ্কা দুটো বস্তুকে আমি আর আমল দিই না। কিন্তু যাক সে কথা, আমার কথা বলবার জন্য এমনি করে এই রাত্রে আপনাকে আমি ধরে আনিনি, এসেছি আপনার বেহালা শুনব বলে। নিন, বাক্স থেকে বেহালাটা বের করে শুরু করুন। অগত্যা পার্থকে বাক্স থেকে বেহালাটা বের করে তুলে নিতেই হলো। একেবারে নতুন আনকোড়া বেহালা, কিন্তু বেহালাটা যে বিশেষভাবে তৈরি ও অনেক দামি সেটা হাতে নিয়েই দক্ষ বাজিয়ে পার্থর মুহূর্তে বুঝতে কষ্ট হয় না। কাঁধের উপর রেখে থুতনি দিয়ে চেপে ধরে বেহালার তারের গায়ে ছড়ির টান দিতেই নিশীথের সেই গঙ্গা তীরের শান্ত নির্জনতা যেন শিহরিত হয়ে উঠল। বার দুই ছড়িটা তারের বুকে এদিক ওদিক টেনে শুরু করলো পার্থ বাগেশ্বরী আলাপ। মধ্যরাত্রি সেই স্তব্ধ নিঃসঙ্গ প্রকৃতি সুরের স্পর্শে যেন শিহরিত হয়ে ওঠে। কতদিনকার ওই পাথরটি, কতদিন ধরেই হয়তো ওখানে এমনি পড়ে আছে। কত কে হয়তো কত সময় ওর ওপরে এসে বসেছে, কিন্তু এমনি করে কি কোনো নিশীথ রাতে ওর ওপরে বসে এমনি সুরের মধ্যে মগ্ন হয়েছে কেউ? লীন হয়ে গিয়েছে কেউ? সব সব যেন ভুলে যায় পার্থ। সুরের মধ্যে সে যেন নিজেকে হারিয়ে ফেলে। ভুলে যায় সে কোথায়, ভুলে যায় তার পার্শ্ব উপবিষ্ট শ্রোতাটির উপস্থিতির কথাটুকু বুঝি। বাজিয়ে চলে সে আপন মনেই একটার পর একটা সুর। তারপর এক সময় বাজনা থামিয়ে পাশাপাশি দুজনে চুপচাপ বসে থাকে আরও কিছুক্ষণ। চলুন, ওঠা যাক, এক সময় মৃদু কণ্ঠে বলে মিতা। চমকে ওঠে পার্থ যেন মিতার ডাকে। বোবা দৃষ্টিতে তাকায় পার্থ মিতার দিকে। উঠুন। তিনি হয়তো এখনও আপনি ফিরছেন না দেখে এতক্ষণে চিন্তার অস্থির হয়ে পড়েছেন। কে? কেন? যিনি আপনাকে প্রতি রাত্রে দরজা খুলে দেন বাড়ি ফিরলে। কে দরজা খুলে দেয় তা আমি কি করে জানব? গাড়িতে উঠে বসে গাড়ি চালাতে চালাতে আবার এক সময় প্রশ্ন করে মিতা। কিন্তু সত্যি বলুন তো, সে কে? কার কথা বলছেন? ওই যে সেদিন রাত্রে যিনি এসে দরজা খুলে দিলেন। ও, কে সে? আপনি তো চিনবেন না তাকে। তা জানি, তাই তো জিজ্ঞাসা করছি তার পরিচয়। আমরা যে বাড়িতে আছি সেই বাড়িরই নিচের তলায় থাকে তারা। ওর 3টি বোন আর ওদের বৃদ্ধ দাদু। কি নাম? অনিতা। তারপরে মিতা যেন কেমন অন্যমনস্ক হয়ে যায়। স্তব্ধ নিঃসঙ্গ রাত্রির মধ্যপ্রহর। কাস্তের মতো সরু সেই এক ফালি চাঁদটা ইতিমধ্যে কখন যেন মহাশূন্যে দুলতে দুলতে পশ্চিম প্রান্তে হেলে পড়েছে। মধ্যরাত্রির আলো ছায়া ঘেরা বোবা রাত্রি। রাত প্রায় 1:45 বেজে গিয়েছিল সেদিন। এত রাত করে কখনো পার্থ বাড়ি ফেরে না, আজ পর্যন্ত কখনো ফেরেনি। মিতার অনুমান মিথ্যা নয়। সত্যিই অনিতা পার্থের ফেরার পথ চেয়ে জেগে ছটফট করছিল। আজও মিতা গলি পর্যন্ত তার পিছু পিছু এসে অনিতা দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই কখন যে চকিতে গলির মুখে অন্ধকারে মিলিয়ে গিয়েছে পার্থ আদৌ টের পাননি। এবং সে রাত্রের মতো আজও রাত্রে দরজা খুলতেই অনিতা পার্থ পেছনে অদূরে দণ্ডায়মান মিতাকে দেখতে পেয়েছিল। কিন্তু আজ আর সে রাত্রের মতো চুপ করে থাকলো না মিতা সম্পর্কে। সিঁড়ি দিয়ে উঠছে পার্থ। পিছন দিক থেকে অনিতা ডাকলো মৃদু কণ্ঠে, পার্থবাবু। ঘুরে দাঁড়ায় পার্থ। আমাকে কিছু বলছিলে অনু? ওই ভদ্রমহিলা কে? ভদ্রমহিলা?
হ্যাঁ, যিনি আপনার পিছনে ছিলেন। ওকে চেনো না? না তো। মিতা রায়। ও, মিতা রায়কে? অনিতার কৌতূহল হওয়ার স্বাভাবিক, কারণ সে কখনো বড় একটা সিনেমায় যায় না, আর সিনেমা জগতের কোনো সংবাদও রাখে না। কাল বলবো অনু, আজ বড্ড ঘুম পাচ্ছে। পার্থ আর দাঁড়ালো না, সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল। সত্যি ঘুমে চোখ দুটো যেন বুজে আসছিল তখন পার্থ, কিন্তু শয্যায় শোয়ার পর চোখের ঘুম যে কোথায় চলে গেল পার্থ বুঝতে পারে না। অন্ধকারে খোলা জানলাপথে বাহিরে রাতের কালো আকাশটার দিকে সে চেয়ে রইল কেবল। পরের দিন মিতা সন্ধ্যার পরে স্টুডিও থেকে শুটিং করে ফেরে। শয়নঘরে ক্লান্ত দেহটা একটা আরাম কেদারের ওপরে এলিয়ে দিয়ে চোখ বুজে পড়ে আছে। ভৃত্য এসে জানালো স্যান্টিবোস এসেছে। ভ্রুকুঞ্চিত করে ভৃত্যের মুখের দিকে তাকালো মিতা। বাইরের ঘরে বসে আছেন বাবু, এখন দেখা হবে না, বলে দিকে যা। কি ব্যাপার? সহসা ওই মুহূর্তে স্যান্টির কণ্ঠস্বরে চমকে চোখ তুলে তাকালো মিতা সামনের খোলা দরজার দিকে। তার অনুমতির অপেক্ষা রাখেনি স্যান্টি, সোজা একেবারে তার নিজস্ব শয়নঘরে চলে এসেছে ভৃত্যকে দিয়ে সংবাদ দেবার সঙ্গে সঙ্গেই। শিথিল দেহ বা সামলানোরও যেন সময় পায় না মিতা। তাড়াতাড়ি সামলাতে সামলাতে বলে ওঠে, পাশের ঘরে একটু বসো স্যান্টি, আসছি। ওকে বলে স্যান্টি পাশের ঘরে চলে গেল। সহসা স্যান্টির এই দৃশ্য ব্যবহারে মিতার মনটা যেন অত্যন্ত বিরূপ হয়ে ওঠে, বিরক্তি ও বিতৃষ্ণায়। কিন্তু মিতা ভুলে যায় যে স্যান্টির আজকের ওই ব্যবহারের পিছনে রয়েছে তারই দেওয়া দিনের পর দিন প্রশ্রয়। শুধু স্যান্টিই নয়, ওদের অনেকেই এত বেশি প্রশ্রয় ও দিয়ে এসেছে যে ওরা আজ পরস্পরের প্রতি, বিশেষ করে মিতাকে, ওইটুকু সম্মান দেখানো প্রয়োজন মনে করে না। মিতার নিজেরই আচারে ব্যবহারে ওরা আজ যেন মিতাকে গৃহস্থ ঘরের কোনো মেয়ে বা বধূর মতো ভাবা প্রয়োজনই বোধ করে না, এবং সেই জন্য দোষ ওদের তো নয়, মিতারই। একটু পরেই মিতা এসে পাশের ঘরে প্রবেশ করলো। এই যে মিতা, কি ব্যাপার বলো তো? একটা সোফার উপরে বসতে বসতে মিতা বলে, কেন, কি ব্যাপার? কয়দিন থেকে সন্ধ্যার পর তোমার খোঁজে এসে তোমার কোনো পাত্তাই পাচ্ছি না। চাকরটাও বলছিল কয়দিন থেকে রাত করে বাড়ি ফেরো। কোনো নাইট শুটিংয়ের প্রোগ্রাম চলছে নাকি? না, সেই রকম কিছু নয়। তবে সব কথাই সকলকে বলতে হবে নাকি? তাই বুঝি? বলতে বলতে স্যান্টি নিজের সোফা থেকে উঠে মিতার সোফায় তার একেবারে পাশ ঘেঁষে এসে বসে পড়ল। আর চোখে মিতা একবার তাকালো স্যান্টির দিকে। মিতা, কি? স্যান্টি পরক্ষণে হাত বাড়িয়ে মিতার একখানি হাত ধরতে মিতা তার হাতটা ছাড়িয়ে নিয়ে একটু সরে বসল। আমার ওপরে রাগ করেছো মিতা? হঠাৎ রাগ করতে যাব কেন? তবে অন্য সময় এসো সনদ, শরীরটা বড় ক্লান্ত বোধ করছি। বলতে বলতে উঠে দাঁড়ালো মিতা এবং সনদকে দ্বিতীয় আর কোনো কথার অবকাশ মাত্র না দিয়ে ঘর থেকে বের হয়ে গেল। কেমন যেন বিশ্রী একঘেয়ে লাগছে এ জীবন। কোনো অর্থ, কোনো উদ্দেশ্যে যেন আর মিতা খুঁজে পাচ্ছে না। কেমন যেন ক্লান্ত, অবসন্ন লাগে সর্বক্ষণই। কোথায় যেন মনে হয় চেনা সুরটা হঠাৎ কেটে গিয়েছে। কয়েকদিন আগে তার সর্বশেষ নতুন ছবি রাত হলো অনেক শহরের 4টি হাউসে রিলিজ হয়েছে। প্রত্যেকটি শো হাউসফুল যাচ্ছে। চারিদিকে তার অভিনয়ের উচ্ছ্বসিত প্রশংসা শোনা যাচ্ছে। কত নতুন ও পুরাতন চেনা পরিসরা বাড়ি বয়ে তাকে কনগ্রাচুলেশন জানাতে এসে তার দেখা না পেয়ে ফিরে গেছে এই দুদিন ক্ষুণ্ণ মনে। বাড়ি থেকেও মিতা আজকাল বড় বের হয় না। দিবারাত্র নিজের শয়নঘরে শুয়ে থাকে, না হয় বসে বসে অলস ভঙ্গিতে কাটায়। সেদিনও সন্ধ্যার পরে নিজের শয়নঘরে একটা সোফার ওপর বসেছিল। হঠাৎ কি খেয়াল হতেই উঠে পড়ল এবং ফোনটা তুলে শহরের নামকরা একটা হাউসে কানেকশন চাইল। সে হাউসেও তখন তার রাত হলো অনেক চলছে। হ্যালো চিত্রবাণী, বলছি বলুন। ও পাশ থেকে জবাব এলো, রাত 9:30 শোর হায়ার ক্লাসের কোনো টিকিট আছে? 4 টাকার টিকিট পাবেন। মিস রায়ের নামে 2খানা সিট রাখবেন দয়া করে। রাখবো। মিতা ফোনটা নামিয়ে রাখলো। তারপর একটু পরে আবার ডায়াল করে ফোনটা তুলে নিল। হ্যালো, ক্যাফে দ্য মানিকো। ইয়েস, আপনাদের অর্কেস্ট্রার ভায়োলিনিস্ট মিস্টার পার্থপ্রতিম চৌধুরী এসেছেন? হ্যাঁ, তাকে একটু অনুগ্রহ করে ডেকে দেবেন ফোনে। কি নাম বলবো? কোনো নাম বলতে হবে না, বলুন একজন ভদ্রমহিলা ডাকছেন। আচ্ছা ধরুন, দেখছি। আজকের মতো এখানেই শেষ হলো ডাক্তার নেহারঞ্জন গুপ্ত লেখা গল্প বকুলগন্ধে বন্যা এলো। আজ শুনলেন উপন্যাসটির
চতুর্থ পর্ব। নমস্কার।